ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনীতিবিদেরা হলফনামা জমা দিয়েছেন। হলফনামায় অনেকে যে অর্থ ও সম্পদের বিবরণ দিয়েছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। এ নিয়েই আজ কথা বলবো নির্বাচিত সংবাদে। আমি আব্দুল্লাহ হুসাইন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ। অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। এই যে রাজনীতিবিদরা যে হলফনামা জমা দিয়েছেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেটি প্রকাশিত হয়েছে। সেখানে আজ আলোচিত রাজনীতিবিদ যারা যারা রয়েছেন তাদের আয় সম্পদ কেমন দেখিয়েছেন? আমরা সব হলফনামা এখনো বিশ্লেষণ করতে পারিনি। যেসব বিশ্লেষণ করেছি, পরিচিত, দেশ জুড়ে পরিচিত আলোচিত রাজনীতিবিদদের হলফনামা আমরা বিশ্লেষণ করেছি। সেখানে দেখা যাচ্ছে যে কেউ আয় দেখিয়েছেন মাসে 30,000 টাকা, কেউ দেখিয়েছেন 50,000 টাকা, কেউ দেখিয়েছেন 1 লাখ টাকা, আবার কেউ অনেক বেশিও দেখিয়েছেন। কিন্তু বেশিরভাগেরই আয় 1 লাখ টাকার নিচে দেখতে পাচ্ছি আমরা, মান্থলি আয়। এটা নিয়ে আমি দেখছিলাম যে গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে, মানে মূল আলোচনাটা কি আসলে? একটা হলো যে যারা পুরনো রাজনীতিবিদ এবং দেশ জুড়ে পরিচিত, যাদের জীবনযাত্রা মানুষ দেখে নিয়মিত, সেটা নিয়ে আলোচনা হচ্ছে তাদের আয় এত কম দেখানো হয়েছে কেন, এত কম টাকা দিয়ে কেউ চলতে পারে কিনা। যেমন আমি একটা উদাহরণ দিই। একজন দেখিয়েছেন যে তার মাসিক আয় 30,000 টাকা, তার একটা গাড়ি রয়েছে। তো আপনি জানেন যে ঢাকায় বা যে কোনো জায়গায় একজন গাড়ির চালক নিতে হলে তাকে 15 থেকে 20,000 টাকা বেতন দিতে হয় মাসে, জ্বালানি খরচ আছে। তাহলে 30-35,000 টাকা তো মাসে গাড়ি চালাতেই চলে যায়। তাহলে তিনি সংসার চালান কি দিয়ে মাসে 30,000 টাকা আয় দিয়ে? তার 60 লাখ টাকার মতো নগদ রয়েছে ব্যাংকে, হাতে রয়েছে, ব্যাংকে রয়েছে 5 লাখ টাকা, আবার 27 লাখ টাকার শেয়ার কোম্পানির মালিকানা রয়েছে। আয় যদি 30,000 টাকা হয়, তাহলে এই সম্পদগুলো অর্জিত কিভাবে, সেই ব্যাখ্যাটা আমরা এখনো পাইনি। হতে পারে তার পৈতৃক সূত্রে বা অন্য সূত্রে তিনি পেয়েছেন, কিন্তু 30,000 টাকা দিয়ে কিভাবে চলে মানুষ? একজন আয় দেখিয়েছেন 39,000 টাকা। এখন 39,000 টাকা দিয়ে তো আর সংসার চালানো মানে সচ্ছলভাবে সম্ভব না। আপনি জানেন যে 2022 সালে সেন্টার ফর পলিসি ডায়ালগ একটা গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিল। তারা দেখিয়েছিল যে মাছ মাংস যদি খায় কোনো পরিবার, 4 জনের একটা পরিবার, তাহলে তার বাজার খরচই হলো মাসে 22,500 টাকার মতো। তো সেখানে 30,000 টাকা দিয়ে বাজার করে গাড়ি বাড়ি দিয়ে কিভাবে সংসার চলে, সেটা আমরা বুঝতে পারি না। হয়তো উনি অন্য কোনো ওনার কোনো ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা এখনো আমরা জানি না। আপনি বেশ কয়েকজন রাজনীতিবিদের কথা বলছিলেন যাদের বিশ্লেষণ করা হয়েছে। আপনি কি কারো নাম বলতে চান? না, দেখেন, এখানে নাম বলাটা ঠিক হবে না। আমরা যেহেতু তাদের যে সম্পদের তথ্য তারা হলফনামায় দিয়েছেন সেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এসছে এবং আমরা পত্রিকায় প্রকাশ করেছি। কিন্তু এখানে আমরা যেহেতু বিশ্লেষণ করছি, প্রশ্ন তুলছি, সেক্ষেত্রে তাদের ব্যাখ্যা ছাড়া এই নামটা বলাটা ঠিক হবে না। কিন্তু যারা ব্যাখ্যা দিয়েছেন তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি। যেমন আমরা নোয়াখালীর 6 আসনের প্রার্থী এবং তরুণ রাজনীতিবিদ আব্দুল হান্নান মাসুদের একটা ব্যাখ্যা পেয়েছি। ওনার হলফনামা ধরে উনি সেখানে ফেসবুকে নানা আলোচনা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা হয়েছে, তারপরে তিনি দুটো ফেসবুক স্ট্যাটাস দিয়ে ব্যাখ্যা দিয়েছেন এবং সেইটাই আমরা তার নাম ধরেই বলতে পারি। যেমন উনি বলেছেন যে মিডিয়াতে জানতে পারি আমার সম্পদের পরিমাণ 98 লক্ষ টাকা, অথচ পুরো হলফনামায় আমার ব্যক্তিগত সম্পদই দেখানো হয়নি। উনি যেটা বলেছেন উনি হয়তো এটা ঠিক বলেননি। কেননা ওনার হলফনামায় যে আয়কর বিবরণী, কত আয়কর দিয়েছেন লেখা আছে, সেখানে 10 নম্বর পয়েন্ট, সেখানে বলা আছে যে তার সম্পদের পরিমাণ তিনি দেখিয়েছেন 98 লক্ষ টাকা। অতএব উনি যে দাবিটা করেছেন সেটা ঠিক নয়। হান্নান মাসুদ শুধু বলেছেন যে তার ব্যাংকে 2,055 টাকা আছে, ব্যবসার লাইসেন্স বিপরীতে কিছু অর্থ দেখানো হয়েছে। এটা ঠিক আছে, ওনার ব্যাংকে 2,055 টাকায় দেওয়া হয়েছে, কিন্তু তার হাতে কিন্তু নগদ দেখানো হয়েছে 36 লাখ টাকা। হ্যাঁ, ওনার ব্যবসার লাইসেন্সের বিপরীতেও কিছু অর্থ দেখানো হয়েছে। ওনার হলফনামায় বাৎসরিক আয় দেখানো হয়েছে 6 লাখ টাকা। তো উনি বলেছেন যে মাসে মোটামুটি টকশো থেকেই তার মাসিক আয় ছিল 50,000 টাকা প্লাস। কিন্তু হলফনামা যদি আমরা দেখি যে ওখানে কিন্তু সেই টকশো থেকে আয় উনি দেখাননি, উনি দেখিয়েছেন ব্যবসা থেকে। হ্যাঁ, তাহলে কিন্তু এটা কিন্তু মিলল না। উনি বলেছেন যাই হোক, আপনারা আপনাদের মতো মিথ্যাচার করে যান, কিন্তু সদিচ্ছা থাকলে পুরো বিবরণীটা পড়লেই পারতেন। আমরা পুরো বিবরণীটা পড়েছি, আমার হাতে ওনার হলফনামা আছে। আমার মনে হয় উনি নিজে পুরনো বিবরণীটা আবার একটু দেখে যদি ফেসবুকের স্ট্যাটাসের বিষয়ে আরেকটা ব্যাখ্যা দেন, সেটা ভালো হয়। কারণ ওনার যে দুটো 98 লাখ টাকার সম্পদ সেটা ওখানে আছে
এবং উনি যে 50,000 টাকা করে টকশো থেকে আয় করেছেন মাসে 50,000 টাকা বেশি, সেটা কিন্তু উনি হলফনামায় দেখাননি। 2008 সালে যে নবম জাতীয় সংসদ নির্বাচন, সেখান থেকে আসলে প্রার্থীদের হলফনামা বাধ্যতামূলক করা হয়। এটার পেছনে কারণটা কি বাধ্যতামূলক করার? এটা বাধ্যতামূলক করার কারণ ছিল যে প্রার্থীরা রাজনীতিবিদরা কত সম্পদ অর্জন করলেন সেটা মানুষকে জানানো। কোনো রাজনীতিবিদ দেখা গেল 2-3 বার ইলেকশন করেছেন, সম্পদে ফুলে ফেঁপে উঠেছেন, কিন্তু মানুষ জানে না। তো সেটা মানুষকে জানানোর জন্য 2008 সাল থেকে হলফনামা বাধ্যতামূলক করা। হলফনামায় তখন কিন্তু 8 ধরনের তথ্য দেওয়া বাধ্যতামূলক ছিল: প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, তার বয়স, তার বিরুদ্ধে মামলা আছে কিনা, তার আয়ের তথ্য, তার সম্পদের তথ্য, তার পরিবারের স্ত্রীর সম্পদের তথ্য, যাতে মানুষ বুঝতে পারে যে উনি রাষ্ট্রের জনগণের সম্পদ চুরি করে বা দুর্নীতি করে উনি সম্পদশালী হচ্ছেন কিনা বা বিশেষ সুবিধা নিয়ে সম্পদশালী হচ্ছেন কিনা। এটা বুঝে পেরে মানুষ যাতে ইনফর্মডভাবে ডিসিশন নিতে পারে যে কাকে ভোট দিবেন, সেই জন্য কিন্তু হলফনামা বাধ্যতামূলক করা হয়েছে। এবছর কিন্তু আরও 2টা তথ্য বাড়তি যোগ করা হয়। একটা হলো প্রার্থীদের বিদেশের সম্পদের তথ্য, আর একটা হলো তার নির্ভরশীলদের পেশার তথ্য। এরকম আরও একটা তথ্য আছে যেটা বাধ্যতামূলক করা হয়েছে এবার। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে কেউ ফুলে ফেঁপে উঠছে কিনা কিংবা দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করছে কিনা, এই বিষয়গুলো যেমন আলোচিত হতো এবং একই সঙ্গে যে রাজনীতিবিদদের দেখানো সম্পদ নিয়েও আসলে প্রশ্ন উঠতো আগেও, সেগুলো কি কখনো যাচাই করা হয়েছে? না, দেখেন, এটা কখনো যাচাই করতে আমরা দেখিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকার জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়, তার আগে কিন্তু তার রাজনীতি আওয়ামী লীগের নানা মন্ত্রী এমপিদের সম্পদ নিয়ে নানা আলোচনা হয়েছে। তার বিদেশে তাদের সম্পদ পাওয়া গেছে, কিন্তু সেই সম্পদগুলো কিন্তু হলফনামায় দেখানো হয়নি। তারা বিপুল অর্থের মালিক হয়েছেন, কিভাবে মালিক হয়েছেন, তারা প্রকৃত সম্পদ হলফনামায় দেখিয়েছেন কিনা, সেই বিষয়টাও কিন্তু তখন যাচাই হয়নি। যদি যাচাই হইতো তাহলে কিন্তু আমরা কিন্তু এগুলো জানতে পারতাম যে তার সম্পদগুলো দুর্নীতির মাধ্যমে অর্জিত কিনা। তখন জানেন যে দুদক সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানই ছিল, তারা শুধু বিরোধী দলকে দমনের কাজে ব্যস্ত থাকতো। এই যে গণঅভ্যুত্থানের পর 5 আগস্ট 2024 সালে, এরপর রাজনৈতিক দলগুলো এই স্বচ্ছতার বিষয়গুলো বলছে, সুষ্ঠু নির্বাচনের কথাও যেমন বলছে, স্বচ্ছতার বিষয়ও বলছে যে রাজনীতিবিদরা স্বচ্ছ হবেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়বেন। এবার কি আপনার মনে হচ্ছে যে এই পরিবর্তিত বাংলাদেশে এবার কি যাচাই হবে এই যে হলফনামায় যে তথ্যগুলো দেওয়া হচ্ছে? সেটা এখনো বলা যাচ্ছে না। কারণ হলো, আপনি দেখেন যে সম্পদের তথ্য যেটা দিয়েছে, সেই সম্পদের তথ্য বা আয়ের তথ্য নিয়ে নানা প্রশ্ন উঠছে। এর আগে আমরা কয়েকজন তরুণের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েছি, উপদেষ্টাদের এপিএসদের কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েছি। সেই অভিযোগগুলো কিন্তু দুদক অনুসন্ধান করাও শুরু করেছিল এপিএসদের, কিন্তু আমরা দেখছি যে সেটার আসলে ফলাফল এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। ওটা অনেকটা হিমাগারে পড়ে আছে। কয়েকটা সংবাদ মাধ্যম রিপোর্টও করেছে যে এটা আসলে ধামাচাপা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন তারা কিন্তু আগের সরকারের আমলে দুর্নীতিবাজদেরকে, দুর্নীতির দায়ে অভিযুক্তদেরকে নানা মামলা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সেটা ঠিক আছে, সেটা করতে হবে, কিন্তু এখন যে অভিযোগগুলো উঠছে সেগুলো নিয়েও কিন্তু অনুসন্ধান, তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। এই যে হলফনামার বিষয়টা তো সামনে এলো মাত্র 2 দিন হলো। আমরা আশা করব যে দুর্নীতি দমন কমিশন অথবা নির্বাচন কমিশন এগুলো যাচাই করে দেখবে এবং হলফনামা যাতে একটা নামকা ওয়াস্তে কাগজে পরিণত না হয়, সেটা তারা সরকারের পক্ষ থেকে, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। আরেকটি বিষয় লক্ষণীয় যে এই যে হলফনামাগুলো আমিও দেখছিলাম, এখানে মামলার কথা উল্লেখ আছে যে রাজনীতিবিদরা, বিশেষ করে আলোচিত রাজনীতিবিদরা, তাদের বিরুদ্ধে দেখলাম অসংখ্য মামলা। এটা নিয়ে একটু বলবেন? এবং পরবর্তীতে দেখা গেছে যে বেশিরভাগই মামলার নিষ্পত্তি হয়ে গেছে নানাভাবে। না, দেখেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তো আপনি জানেন যে গায়েবী মামলা দেওয়া হতো। গায়েবী মামলা কথাটা প্রথম আলোই প্রথম শিরোনামে রেখেছিল। তো গায়েবী মামলা, তারেক রহমানের নামে 70টির বেশি মামলা। এসব মামলা তো বেশিরভাগই গায়েবী মামলা, দেশ মামলা, এবং সেই মামলাগুলো আসলে খালাস হয়ে গেছে। তো মামলা থাকা মানেই যে তিনি অপরাধী তা কিন্তু নয়। এগুলো বেশিরভাগই রাজনৈতিক মামলা এবং এই মামলাগুলো এবং এত ভুয়া মামলা যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই কিন্তু অনেক মামলাগুলো নিষ্পত্তি হয়েছে, অনেক মামলা নিষ্পত্তি হয়েছে, এবং এই জুলাই অভ্যুত্থানের পরে অনেক মামলা নিষ্পত্তি হয়েছে। তো এই মামলা আসলে প্রার্থীকে তার নিয়ে প্রশ্ন তোলার মতো মামলা বলে আমি মনে করি না।
এবং আপনি তারেক রহমানের কথা বলছিলেন, আমি দেখতে পাচ্ছি শফিকুর রহমান জামায়াত ইসলামের আমির, তার বিরুদ্ধেও ৩৪টি মামলা হয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তার বিরুদ্ধে মামলা হয়েছিল ৫০টি। মানে এরকম যারা আলোচিত রাজনীতিবিদ রয়েছেন সবার বিরুদ্ধে অসংখ্য মামলা, এবং জি, এগুলো এটা তো আমরা তো আওয়ামী লীগ সরকার থাকার সময়ই প্রথম আলোতে আমরা প্রথম পাতায় প্রত্যেক রাজনীতিবিদের আলোচিত মানে পরিচিত রাজনীতিবিদ যারা কেন্দ্রীয় নেতা, যে শীর্ষ নেতা, তাদের ছবি সহ তাদের বিরুদ্ধে কতগুলো মামলা সেগুলো আমরা তুলে ধরেছিলাম। এগুলো কিন্তু সব মানে গায়েবী মামলা, কোনো ক্ষেত্রে হয়রানিমূলক মামলা, কোনো ক্ষেত্রে তাকে জড়ানো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবং দেখা যায় একজন প্রার্থীর বিরুদ্ধে ৪০০ মামলা, মানে একজন রাজনেতার বিরুদ্ধে ৪০০ মামলা হয়েছিল। তো সেই মামলা আসলে এগুলো নিয়ে আলোচনার তেমন কিছু নেই, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক মামলাই বলা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন সেগুলো নিয়ে যে আলোচনা চলছে তা নিয়ে। এরকম রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ে নির্বাচিত সংবাদ আমরা বিশ্লেষণ করব প্রতিদিন। আমাদের সঙ্গেই থাকুন, থাকুন ভালোর সাথে, আলোর পথে।